মেষ রাশির জাতকের সময়টা খুব অনুকূল, বছরটা যাবে না। তুলা রাশির পক্ষে বছরটা খারাপ নয়। স্বাস্থ্যহানি, ধনহানি, পারিবারিক গোলমাল। বৃষ রাশির পক্ষে সময়টা খুবই অনুকূল নয়। কুম্ভ রাশির একদম রাশির উপরে শনি রয়েছেন। নমস্কার, আজ তাক বাংলায় স্বাগত। আমি ইন্দিরা আপনাদের সঙ্গে। আসছে নতুন বছর 2024। কেমন কাটবে নতুন বছর? যে 12টি রাশি রয়েছে রাশিচক্রে, তার জাতক বা জাতিকা কেমন কাটতে চলেছে আপনাদের 2024, সেই বিষয়ে আমরা জানবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন শহর কলকাতার দুই বিশিষ্ট প্রথিতযশা জ্যোতিষী। তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই, কি বলছে রাশিচক্র। একেবারে আমার বাদিকে রয়েছে শ্রী পান্নালাল মুখার্জি, শহর কলকাতার একজন প্রবীণ এবং স্বনামধন্য জ্যোতিষী, এবং আমার বাদিকে রয়েছেন ইনস্টিটিউট অফ ওরিয়েন্টাল স্টাডিজ অ্যান্ড রিসার্চের চেয়ারপারসন শ্রী শ্যামল ভট্টাচার্য, শহর কলকাতার আরও এক প্রথিতযশা জ্যোতিষী। তাদের কাছ থেকে জানবো কেমন কাটবে এই বছরটা। শুরু করব শ্রী পান্নালালকে দিয়ে, যদি বলেন। প্রথমেই শুরু করি। মেষ রাশির জাতকের সময়টা খুব অনুকূল, বছরটা যাবে না। তাদের মধ্যে কি যে অসুবিধাগুলো যেগুলো হবে, তাদের মধ্যে দেখা যাচ্ছে যে স্বাস্থ্যহানি, তারপরে ধনহানি, পারিবারিক গোলমাল, কর্ম পরিবর্তন, বদলি, তবে বিদেশে যাওয়ার সুযোগ থাকবে, আর সরকারি সুযোগ থাকবে না। এটা হলো মেষ রাশির পক্ষে। এবার বৃষ রাশির পক্ষে সময়টা খুবই অনুকূল নয়, প্রতিকূল। এদের ব্যয় বেশি, অবাঞ্ছিত স্থানে বদলি হবে, চাকরি থেকে বরখাস্ত হওয়ার সুযোগ, বরখাস্ত হওয়ার থাকছে, পরিস্থিতি থাকছে। চোখে কিছু অসুখ আসতে পারে, নিকট আত্মীয় বিয়োগ এবং গৃহশান্তি ব্যাহত। এটা হলো বৃষ রাশির। এবারে মিথুন রাশির পক্ষে খুব ভালো সময়, অনুকূল, এবং তাদের আয় বৃদ্ধি, পদোন্নতি এবং বিবাহযোগ, যাদের বিবাহ হয়নি তাদের বিবাহযোগ, সন্তান লাভ, সরকারি সহায়তা, ব্যবসায় ধনবৃদ্ধি, বাহন লাভ, ছাত্রছাত্রীদের পরীক্ষার সাফল্য, স্বাস্থ্যোন্নতি এবং বিদেশের যাওয়ার সুযোগ। এবারে কর্কট রাশি। কর্কট রাশির যে বাধাবিঘ্ন থাকবে, মর্যাদাহানি থাকবে, ধন ব্যয় থাকবে, প্রিয়জন কিন্তু হানি হবে, অবাঞ্ছিত স্থানে বদলি, কর্মক্ষেত্রে সুনাম নষ্ট হবে। এবং তারপরেই আছে সিংহ রাশির পক্ষে খুব অনুকূল, চাকরিতে সুনাম হবে, পদোন্নতি থাকবে, সাফল্য, সম্পত্তি লাভ, উচ্চ বিদ্যায় সাফল্য, বাহন লাভ, তীর্থস্থান ভ্রমণ এবং আর্থিক সাফল্য। এছাড়া এরপরই কন্যা রাশি। কন্যা রাশির পক্ষে একটু অসুবিধা, অনুকূল থাকবে না, প্রতিকূল, ব্যর্থ প্রচেষ্টা, পরিবারে কারো অসুখ থাকবে অথবা মৃত্যু হবে, বাসস্থান কর্মস্থানের পরিবর্তন থাকবে, ধনহানি, কর্মহানি, স্বাস্থ্যহানি, দাম্পত্য জীবনের ঝামেলা, মামলা মোকদ্দমার মধ্যে জড়িয়ে থাকার সম্ভাবনাও থাকছে। বেশ, পরের 6টা আমি জানবো আপনার কাছ থেকে। হ্যাঁ, আর আমরা যে রাশি বিচারটা করি, এই রাশির যে বিচার, এটা কিন্তু আমাদের কিছুটা স্থূল বিচার। কারণ প্রত্যেকটা মানুষেরই জন্ম নক্ষত্র অনুযায়ী আমার যে দশা হয়, সেই দশা অন্তর্দশা থেকে বিচারটা করা দরকার। তাও সাথে আমরা গোচর বিচার করার সময় আমরা রাশির বিচারটা গুরুত্ব দিই। যেমন আমরা তুলা রাশি এই বছর রাশির সপ্তমে বৃহস্পতি আছেন। সুতরাং এই বছরটা তাদের বিবাহযোগ্য যারা, তাদের বিবাহিত জীবন, তাদের বিবাহ ভালো হবে এবং তাদের কর্মলাভ, আর্থিক প্রতিষ্ঠা, উন্নতির দিকটা তাদের খুব ভালো দেখা যায়। সুতরাং তুলা রাশির পক্ষে এই বছরটা খারাপ নয়। তুলা, তারপরে বৃশ্চিক রাশি, এই রাশির ষষ্ঠে বৃহস্পতি থাকলেও তাদের যেহেতু ধনস্থানে তার দৃষ্টি রয়েছে, এরা তার রকম আর্থিক প্রতিষ্ঠা যেমন পাবে, লোন নিয়ে তারা গৃহ এবং বাহন তারা করতে পারবে। কিন্তু তাদের নিম্ন অঙ্গে তাদের সাইডে কিছু কষ্ট হবে, এই কারণে শনির পূর্ণ দৃষ্টি রয়েছে রাশির উপরে। ধনু রাশির পক্ষে এই বছরটা সবচেয়ে শুভ বলা যায়, কারণ তার রাশির পঞ্চমে বৃহস্পতি আছেন। সুতরাং তাদের সন্তানদের যেমন উন্নতি প্রতিষ্ঠা, তাদের পরীক্ষায় কৃতকার্য, তার নিজের কর্মে উন্নতি, আর্থিক প্রতিষ্ঠা এবং বিদেশ যাওয়ার যোগাযোগ তার হবে। মকর রাশি, এই রাশির একটা অবস্থান যেটা হচ্ছে কিছুটা শনির সাড়ে প্রভাব তার উপরে আছে, কিন্তু যেহেতু রাশির উপর থেকে শনির প্রভাবটা অনেকটা কেটে গেছে, যার ফলে তাদের কিছুটা অসুবিধা হলেও তারা কিন্তু অনেকটাই তারা আর্থিক প্রতিষ্ঠার দিকে যাবে, কর্মক্ষেত্রে উন্নতি, বা যারা রাজনীতি করছেন তাদের পক্ষে এই সময় উন্নতি সবচেয়ে বড় সময়। আর কুম্ভ রাশির একদম রাশির উপরে শনি রয়েছেন। এটা কিন্তু শনির 7.5 পিরিয়ড বলি আমরা।
সাড়ে সাতি পিরিয়ড একটা নিয়মই হলো যে শনির জন্ম সময় যদি এই মকর, কুম্ভ বা মিন এই তিনটে রাশির পাশাপাশি থাকে শনি, তখন কিন্তু যদি বয়স্ক লোক যারা হয় 40 ঊর্ধ্বে যাদের বয়স, তাদের কিন্তু এই সাড়ে সাতির এফেক্টটা খুব বেশি করেই করে। সুতরাং কুম্ভ রাশির যাদের 40-এর ঊর্ধ্বে বয়স, তাদের কিন্তু বিশেষ করে শরীরের দিকে, অর্থনৈতিক দিকে খুব নজর রাখা উচিত, নাহলে তারা কিন্তু এই ধরনের বিরাট বড় ধরনের ক্ষতি হতে পারে এবং স্বজন হানি হওয়ারও সম্ভাবনা তাদের খুব রয়েছে। তো সেই বিষয়ে তাদের নিজেকে চলাফেরা সতর্ক থাকতে হবে। মীন রাশি, মীন রাশির এই সময় লগ্নের রাশির দ্বিতীয় রয়েছেন বৃহস্পতি। সুতরাং রাশির দ্বিতীয় বৃহস্পতি থাকার জন্য তাদের আর্থিক প্রতিষ্ঠাও যেমন হবে, আবার শনি দ্বাদশে থাকার জন্য তাদের ব্যয় প্রবণতাও বৃদ্ধি পাবে। তা সত্ত্বেও তারা কিন্তু নানাভাবে নানা কার্যে তাদের সফলতা অর্জন করবে এবং কর্মপ্রার্থী যারা, তাদের কর্ম যোগাযোগ রয়েছে এবং তাদের ভ্রমণ যোগটা খুব ভালো হবে। 12টা রাশির হিসেব আমরা জানলাম। আমি একটু জানতে চাইবো, সেটা হচ্ছে যে এই যে হিসেবগুলো আসছে, এটা কিসের ওপর ভিত্তি করে এই হিসেবটা আসছে যে কোন রাশির কেমন যাবে? এটা আমরা 4টে গ্রহকে একটু গুরুত্ব দিই যারা একটু দীর্ঘস্থায়ী। যেমন বৃহস্পতি 1 বছর থাকে, আর রাহু কেতু 1.5 বছর থাকে, শনি 2.5 বছর থাকে একটা রাশিতে। সুতরাং এদের এই দীর্ঘ দিন থাকার ফলে রাশির উপরে থেকে তার দৃষ্টি দিয়ে বা রাশির উপরে তার যে প্রাধান্যটা একটু বেশি হয়। সুতরাং যাদের কুইক মুভমেন্ট, যাদের যেসব রাশি আর যেসব গ্রহরার, তাদের উপর ধরি না, এই 4টের উপরই বেস করে আমরা গোচরটাকে আমরা বিচারটা তার করি। মধ্যে আমার মনে হয় একটা জিনিস পান্নাদা ঠিকই বলেছেন। আমি বলবো যে আমাদের 9টা গ্রহের ভিতরে 3টে গ্রহে সবচেয়ে বেশি গুরুত্ব। একটা হচ্ছে বৃহস্পতি, একটা রবি এবং শনি। কারণ হচ্ছে রবিকে বলা হয় আত্মকারক, জীবনী শক্তি কারক, শনি হচ্ছে মৃত্যুর কারক, আর বৃহস্পতিকে বলা হয় পালন কর্তা। সুতরাং এই 3টে গ্রহ যদি দেখা যায় গোচরে রাশির উপরে বা লগ্নের উপরে প্রভাব সৃষ্টি করে, হচ্ছে চেষ্টা দেহার্থ হানিসার জন্মর্ত উপতাবিতে, তার চেষ্টা দেহ অর্থ সব নষ্ট করে দেয়। সুতরাং শনির গুরুত্বটা এখানে সবচেয়ে বেশি আমরা দেখি, আমরা 3টে গ্রহকে গুরুত্ব দিয়ে আমরা বেশি করে দেখা হয়। তার সাথে অনুগ্রহ যেগুলো থাকে আমরা মঙ্গল, এদের কনজাংশনটাও আরও খুব খারাপ হয়। সুতরাং আমরা এই বিচারটা আমরা গোচরে করে থাকি। কোন রাশির জন্য তবে সবথেকে একটা ভালো? কথা, একটু এক্সকিউজ মি, একটা কথা হলো, এই যে বিচারটা আমরা করি এটা স্থূল বিচার। প্রকৃতপক্ষে একটা রাশিতে প্রায় 12 থেকে 13 কোটি লোক, 140 কোটি লোকের মধ্যে তার। সুতরাং সবার ক্ষেত্রেই কিন্তু রাশিচক্র আলাদা, দশা অন্তর্দশা আলাদা। দশা অন্তর্দশাটাকেও কিন্তু আমাদের বিবেচনা করেই প্রকৃত ফলটাকে বলতে হয়। আমি এটা জানতে চাইছিলাম যে কোন কোন রাশির জন্য সবথেকে ভালো সময় এই 2024? ধরুন আমরা যদি বিচার করি, এই সময়টা সবচেয়ে মেষ রাশি যারা আছে তাদের পক্ষে ভালো সময়, মীন রাশি, মিথুন রাশি তাদের পক্ষে ভালো, ধনু রাশি তাদের পক্ষেও এই সময়টা ভালো। কারণ বৃহস্পতি যেহেতু শুভ প্রভাবটা এখানে আছে, এই 3টে রাশির পক্ষে এই বছরটা সবচেয়ে ভালো সময় দেখা যাচ্ছে। এছাড়াও সিংহ রাশি আছে, সিংহ রাশি আছে, সিংহ রাশি আছে, মিথুন রাশি আছে। যেহেতু মেয়েদের বিবাহ সুযোগটা থাকছে এবং সন্তান লাভের ব্যাপারটা থাকছে, আর্থিক ক্ষেত্রে কিছুটা সুবিধা করে যাচ্ছে। কারণ বৃহস্পতি যখনই তার বিভিন্ন ভালো জায়গায় বসে, কতগুলো স্থানে বৃহস্পতি যদি থাকে কিছুটা সুযোগ করে দেয়। না তেমনি কিন্তু শনি যেমন আছেন এখন রাশির সপ্তমে, সিংহ রাশি সপ্তমে, যাদের বিবাহযোগ্য ব্যাপার থাকবে তাদেরকে দেশ বা নানা রকম বাধা বিঘ্ন বা বিয়েটা ডিলে করতে পারে, হয়েও না হতে পারে। এটা শনির প্রভাব কিন্তু আমরা দেখতে পাবো। আচ্ছা, আর কোন কোন রাশির ক্ষেত্রে একটু বুঝে চলতে হবে এই বছরটা? মেইন আমি বলবো কুম্ভ রাশি যারা আছে, সিংহ রাশি যারা আছে, মকর রাশি, মীন রাশি। কারণ এই সময় সাধারণত নিম্ন অঙ্গে আঘাত, বিশেষ করে কোমর বা পা বা স্পাইন, এই জায়গাগুলো শনির অঙ্গ, শনি কিন্তু এই জায়গাগুলো আঘাত করে। শুধু এদের চলাফেরা খুব সাবধান। আমরা বিশেষ করে মেয়েদের অনেক সময় বলি যাদের সাড়ে সাথে পিরিয়ড আছে, আপনারা হিল তোলার জুতো পরবেন না, কারণ হিল তোলার জুতো পরলে পা মচকে গিয়ে আপনাদের আঘাত লাগতে পারে। তো আমরা সেটা নির্দেশ করি, কিন্তু এই সময়টা এই দেশ খুব সাবধান থাকা দরকার। এছাড়াও এই কন্যা রাশির পক্ষে ওটা ভালো নয়, কারণ বৃহস্পতিটা অষ্টমে, সুতরাং বৃহস্পতি কোনো রেজাল্ট পাবে না। এছাড়া মকর এই কন্যা রাশি, কর্কট রাশিটাও কিন্তু পক্ষে, কর্কট রাশিরও কিন্তু কর্কট রাশি অষ্টমে শনি থাকবেন। সুতরাং এই সময়টা কিন্তু তাদেরও সতর্ক থাকা দরকার আছে। এর সাথে বৃষ রাশিটা কিন্তু কিছুটা অনুকূল অবস্থায় আছে, প্রতিকূল অবস্থায় রয়েছে বৃষ রাশি, ঠিকই। সুতরাং এদের দশান্তদশার উপর নির্ভর করে অনেকটা। এইগুলো দশান্তদশার উপরে কিন্তু তারপরে
এটা একটা প্রভাব করে। আমি এবার একটু জানার চেষ্টা করব যে এই যে এই সমস্যাগুলো থেকে কাটানোর উপায়টা কি, মানে যাদের খারাপ সময় যাচ্ছে তাদের এই খারাপ সমস্যা থেকে বেরিয়ে আসার উপায়টা কি? দেখুন, মানে এই রাস্তা থেকে প্রতিকার আমরা অনেক রকম রাস্তা বলি। আয়ুর্বেদিক মতে আমরা গাছের মূল যেমন ধারণ করতে বলি, তেমনি স্টোন হিসাবে আমরা রবির জন্য চুনি, চন্দ্রের জন্য মুক্তো, বুধের জন্য পান্না, বৃহস্পতির জন্য আমরা পোকরাজ, শনির জন্য নীলা, শুক্রের জন্য হিরে, এগুলো পড়তে বলি। কিন্তু বর্তমান যুগে এইসব স্টোনের দাম এত বেশি হওয়াতে অনেকের পক্ষে সামর্থ্য হয় না, তাই আমরা গাছের মূল বা ধাতু আমরা দিয়ে থাকি, বা বিভিন্ন যে দেবদেবী আছেন, যেমন রবির দেবতা হচ্ছেন আমাদের মাতঙ্গী, চন্দ্রের দেবতা হচ্ছেন কমলা, বুধের হচ্ছেন ষোড়শী বা ত্রিপুরা সুন্দরী আমরা বলে থাকি, বৃহস্পতির দেবী হচ্ছেন তারা, এবং শনির দেবতা হচ্ছেন দক্ষিণাকালী, শুক্রের হচ্ছে ভুবনেশ্বরী, মঙ্গলের দেবী হচ্ছেন মা বগলা এবং বগলা, এদের এবং রাহুর জন্য ছিন্নমস্তা, আর ধূমাবতী হচ্ছেন কেতুর। এই যে দেবতা আছে তাদেরও আমরা অনেক সময় মন্ত্র জপ করতে বলি বা তাদেরকে পুজো দিতে বলি, দিয়ে যদি কিছুটা উপকার পাওয়া যায়। সুতরাং কিন্তু যেটা ভোগ করার সেটা কিন্তু আমাদের ভোগ করতেই হয়, কারণ আমরা আমাদের জ্যোতিষশাস্ত্রের যে সৃষ্টিকারক পরাশর মুনি, তার একটা উক্তি বলেছে, মা ভুক্তং কিয়তে কর্ম কল্প কোটি শতরূপী। তোমার যে কর্মফল যেটা আছে, শতকোটি তপস্যা করে স্টোন ধারণ করেও তুমি নিষ্কৃতি পাবে না, তোমাকে কিন্তু কিছু ভোগ করতেই হবে। তা আমরা তখন ভাবি যে তাই যদি করতেই হয় তাহলে স্টোন ধারণ করার কি দরকার আছে বা কবচ ধারণ করার কি দরকার। কিন্তু বলে যে তথা পুরুষ ও কারেন বিনা দৈবং ন সিদ্ধতে, তোমার পুরুষ ও কার বা চেষ্টা যে থাকে তাহলে কিন্তু দৈব কর্মের দ্বারা তোমার কিছু নিষ্কৃতি তুমি ফল পাবে, কিন্তু ভোগ করতে পারবো না সেটা কিন্তু হবে না। আচ্ছা, এ ব্যাপারে কিন্তু আমারও কিন্তু একটা বক্তব্য আছে। উনি প্রতিকারের কথা বলেন, ঠিকই বললেন, কিন্তু আমরা এই যে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, অর্থাৎ আগে যদি জানি তাহলে কিন্তু আমরা একটু সতর্ক হয়ে মেনে চলতে পারি, একটু মেনে চলতে পারি এবং কিছুটা কমাতে পারি। বেশ, আমাদের আরো অনেক বিষয় নিয়ে আমরা জানবো, এবং যাদেরকে সতর্কভাবে চলতে হবে, কাদেরকে একটু বুঝে চলতে হবে, সেই বিষয়ের একটা হদিশ আমরা কিন্তু পেলাম এনাদের কাছ থেকে। তো এরকম আরো অনেক আপডেট রয়েছে, দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। আপনাদের কমেন্ট যদি কিছু থেকে থাকে, কিছু যদি জানতে চান, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানান, আর হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।